এসআর ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে যেটা আমরা পড়তে চলেছি বা যে টপিকটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি। দেখো, ইতিহাস বা হিস্ট্রি আমাদের চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই এটা ভালো করে আমাদের অবশ্যই পড়া দরকার। আর ইতিহাস একটু ছোট্ট একটু ব্যাপার নয়, নাকি? ইতিহাসে এইটুখানি একটা জিনিস নয় যেটাকে আমরা একদিনে পড়ে শেষ করব। ইতিহাস অনেকটা বড়, সেই প্রাগ ঐতিহাসিক ইতিহাস থেকে শুরু করে আমাদের আধুনিক ইতিহাস, অনেকটা বড় আমাদের ইতিহাস, নাকি? সেই ইতিহাসকে জানতে হবে, ইতিহাসকে বুঝতে হবে, মনে রাখতে হবে, তবেই তো আমরা চাকরি পরীক্ষা সিলেকশন পাবো। তাই জন্য আমরা কি করব, আস্তে আস্তে প্রতিটা টপিক ওয়াইজ আমরা আস্তে আস্তে পড়া শুরু করব। সেই প্রাগ ঐতিহাসিক ইতিহাস থেকে আমরা শুরু করে একেবারে আধুনিক ইতিহাস পর্যন্ত সম্পূর্ণ ইতিহাসটা আমরা পড়ব, তবে টপিক ওয়াইজ এবং ধীরে ধীরে। ঠিক আছে? তোমাদের যদি ইতিহাস ভালো নাও লেগে থাকে, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লেগে যাবে। ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা চলো শুরু করি। আজকে আমরা পড়বো ইতিহাসের, আজকে আমরা শুরু করব ইতিহাসের পার্ট 1, অর্থাৎ প্রথম পর্ব। ঠিক আছে? একেবারে প্রথম থেকে আজকে আমরা শুরু করব। ওকে? তাহলে যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই জন্য আমরা ইতিহাস কি, ইতিহাসের ভেদ, এগুলো সম্বন্ধে আমরা জানবো। ওকে? তাহলে প্রথমে আসি, ইতিহাস কি? ইতিহাস কাকে বলে? ইতিহাস মানে কি? ইতিহাস মানেই অতীত, অর্থাৎ অতীতের সমস্ত ঘটনা হলো ইতিহাস। অতীতের সমস্ত ঘটনাই কি ইতিহাস। আচ্ছা, সমস্ত ঘটনা মানে কি? আমি কালকে গতকাল কিছু একটা করেছিলাম, এবার সেটাও অতীত। তাহলে কি সেই অতীতের ঘটনাও কি আমরা ইতিহাস বলবো, হিস্ট্রি বলবো কি? একদম নয়। তাহলে হিস্ট্রি কাকে বলবো? কোন কোন অতীতের ঘটনাকে আমরা ইতিহাস বলতে পারি? বলো, কোন ঘটনা? যে ঘটনার সঙ্গে সমাজ ব্যবস্থা, সমাজ জড়িয়ে রয়েছে, যে ঘটনার সঙ্গে সংস্কৃতি, তৎকালীন সংস্কৃতি জড়িয়ে রয়েছে, যে ঘটনার সঙ্গে পরিবেশ জড়িয়ে রয়েছে, এই সমস্ত কিছু, যে ঘটনার সঙ্গে মানে আশেপাশের পরিবেশ বলো, স্বাস্থ্য বলো, সমস্ত কিছু জড়িয়ে রয়েছে, যুদ্ধ বলো, ঠিক আছে, যে সমস্ত ঘটনার সঙ্গে সমাজ, সংস্কৃতি, যুদ্ধ ইত্যাদি সমস্ত জড়িয়ে রয়েছে, সেই সমস্ত ওই অতীতের ঘটনাই হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি। আমরা বুঝলাম যে ইতিহাস কাকে বলে, অতীতের ঘটনায় ইতিহাস, সেটা তো আমরা বুঝলাম। কিন্তু ইতিহাসটা কবে থেকে এই লেখার প্রচলন শুরু হলো, নাকি? এই ইতিহাস লেখা বা ইতিহাস মানে ঐতিহাসিক বিষয়গুলো জানা, এগুলো কবে থেকে শুরু হয়েছে সেটাও আমাদের জানতে হবে, নাকি? এই যে এই টপিকটা কবে থেকে আলোচনা শুরু হলো বা কেই বা শুরু করলো, সেগুলো তো জানতে হবে, নাকি? অনেকে ইতিহাস পছন্দ করো না, তারা নানা রকম বলে কিছু বলে থাকো, তাই তো? তা কাকে বলছো সেগুলো তো জানা দরকার, নাকি? আর যারা ইতিহাস পছন্দ করো, কাকে থ্যাংক ইউ বলবে সেটাও তো জানা দরকার, তাই তো? তাহলে চলো দেখি, তাহলে ইতিহাস কে প্রথমে আলোচনা করেছিল বা লিখেছিল সেটা আমরা জানি। কে ছিল? একজন গ্রিক পণ্ডিত ছিলেন, যার নাম হচ্ছে হেরোডোটাস। কি নাম? হেরোডোটাস। ওকে? যার নাম কি ছিল? হেরোডোটাস। ইনি কি করলেন? ইনি প্রথম দিকে, মানে ইতিহাস তখন কেউ কিছু রচনা করেননি, ইনি প্রথম যিনি কি করলেন, যিনি পুরনো জিনিস বা পুরনো তথ্যগুলো এক জায়গায় করা শুরু করলেন। উনি কিছু একটা গেলেন একদিন কোথাও, যাওয়ার পরে দেখছেন এখানে অনেক কিছু পুরনো জিনিস রয়েছে। এবার পুরনো জিনিস সেগুলো তথ্যগুলো সংগ্রহ করলেন, এবং সংগ্রহ করে তিনি কি করলেন, একটা খাতায় আলাদা করে লেখা শুরু করে দিলেন। ওকে? উনি এরকম ভাবে আস্তে আস্তে অনেক পুরনো জিনিস পেতে লাগলেন, এবং সেই সম্বন্ধে তিনি লেখা শুরু করলেন, এবং তার গ্রন্থ থেকে আমরা বুঝতে পারলাম সত্যি তো পুরনো জিনিসে, পুরনো দিনের মানুষগুলো তো এরকম ছিল, নাকি? পুরনো দিনের মানুষগুলো এইরকম ছিল, তাদের কাছ থেকে এই জিনিস, তারা এইভাবে থাকতো, এইভাবে পড়তো, এইভাবেই বলতো, এরকম এইভাবে সমাজ ব্যবস্থা ছিল। বিভিন্ন বিভিন্ন জিনিস হেরোডোটাসের কাছ থেকে আমরা পেয়ে গেলাম। এইবার এবার এনার হাত ধরেই এবার পণ্ডিতেরা, যাদের ইতিহাস পছন্দ, পুরনো যুগের মানুষ কেমন আছে সেইগুলো জানতে ইচ্ছা করছে, এমন অনেক মানুষ আছে। এবার তারা কি করলেন, তারাও সেই হেরোডোটাসের পথে নেমে পড়লেন, তারাও খোঁজ করা শুরু করে দিলেন। এখানে ওখানে সেখানে এক এক জায়গায় এক একভাবে খোঁজ করা শুরু করে দিলেন। খোঁজ করতে 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 এখন
আমাদের ইতিহাসটা এত বড় হয়ে গেছে, আমরা এত কিছু জানতে পেরেছি, যে এখন এত কিছু জানতে পেরেছি যে জানার আর শেষ নেই। মানে এখনো অনেক কিছু জানা বাকি আছে, হয়তো কিছুটা আমরা মানে জানতে পেরেছি, কিন্তু এই কিছুটাই আমাদের কাছে অনেক, তাই তো? যাই হোক, এই সমস্ত কিছুই আমাদের জানতে হবে। তাহলে কার হাত ধরে ইতিহাসের শুরু হলো, ইতিহাস রচনা? এই হেরোডোটাস, গ্রিক পণ্ডিত হেরোডোটাস, এনার হাত ধরেই আমাদের হিস্ট্রি বা ইতিহাসের মানে রচনার শুরু হলো, ইতিহাস জানার পথ শুরু হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই জন্য যেহেতু আমরা বলতে পারি, তার মানে কি, তার মানে ইতিহাসের জন্মদাতায় আমরা কে বলতে পারি? হেরোডোটাস। তাই জন্য আমরা বলি ইতিহাসের জনক, ইতিহাসের জনক হলেন হেরোডোটাস, বা আমরা বলতে পারি ফাদার অফ হিস্টোরি, ফাদার অফ হিস্ট্রি। ঠিক আছে, ফাদার অফ হিস্টোরি। ওকে, তার ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। এবার কথা হচ্ছে, তিনি একটা বই লিখেছিলেন, মানে তিনি কিছু লিখে গেছেন, এবার কোনো একটা ঘটনার বিবরণ দিয়েছে, কিছু তথ্য পেয়েছিলেন এবং তথ্যর ভিত্তিতে সেই ঘটনার বিবরণ তিনি একটা জায়গায় লিখে গেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের মনে প্রশ্ন হবে, তাহলে কি ঘটনা, এমন কি ঘটনার হচ্ছে তোমার লিখে গেছেন, বিবরণ দিয়ে গেছেন? সেটা কি? সেটা হচ্ছে গ্রিক, গ্রিক আর হচ্ছে পার্সিয়ান, গ্রিক আর পার্সিয়ানদের যুদ্ধ, সেই যুদ্ধের বর্ণনা উনি দিয়ে গেছেন। ওকে, উনি যেটা যে তথ্যগুলো পেয়েছিলেন, সেই তথ্যগুলোর মধ্যে থেকে তিনি বের করতে পেরেছেন যে গ্রিক আর পার্সিয়ানদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেটা কেমন হয়েছিল, কে জিতেছিল, বা কি ধরনের, কিভাবে যুদ্ধটা হয়েছিল, কি কি অস্ত্র ব্যবহার করেছিল, ঠিক আছে, কোথায় হয়েছিল, এই সমস্ত বিবরণ তিনি তার তার লেখাতে তুলে ফেলেন। এবার তারপর থেকেই মানুষের আগ্রহ বাড়ে, যে হ্যাঁ সত্যি আমরা পূর্বপুরুষদের কথা জানতে পারি, তাদের তাদের প্রমাণ না থাকুক, মানে সরি প্রমাণ বলছি, তাদের লেখা লিখিত রূপে না থাকুক, কিন্তু কি আমরা হচ্ছে পুরনো জিনিস খনন করে সেইগুলো বের করে তার থেকে আমরা সেই সময়কার কথা জানতে পারি। মানুষ শুরু করে দিল খনন করা, আর আমাদের কাছে এই ইতিহাস সামনে চলে আসলো। এবার যেহেতু আমাদের ইতিহাস পড়তে হচ্ছে, তার ইতিহাস সম্বন্ধে জানতে গেলে হেরোডোটাসের কথা আমরা জেনে নিলাম। আচ্ছা, সময়কালটা বলে নেই। সময়কালটা, হেরোডোটাস সময়কাল ছিল হচ্ছে খ্রিস্টপূর্ব 485 থেকে 425, খ্রিস্টপূর্ব 485 থেকে খ্রিস্টপূর্ব 425 পর্যন্ত মধ্যবর্তী সময় ছিল। ওকে, যাই হোক, তাহলে আমরা দেখলাম ইতিহাস কি। ইতিহাস হলো হচ্ছে কি অতীতের বিশেষ ঘটনা, যে ঘটনার সঙ্গে সমাজ সংস্কৃতি জুড়ে আছে, সেই অতীতের ঘটনাই হচ্ছে ইতিহাস। আর ইতিহাসের জনক কাকে বলছি? হেরোডোটাসকে। ঠিক আছে, ইনি যে বিবরণটা দিয়েছিলেন, তিনি হচ্ছে গ্রিক আর পার্সিয়ানদের যুদ্ধের বিবরণ তিনি লিখে গিয়েছিলেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করে গিয়েছিলেন। তার থেকেই আমাদের ইতিহাস সৃষ্টি হয় বলে এনাকে ইতিহাসের জনক বা ফাদার অফ হিস্ট্রি বলা হয়। আর এনার সময়কাল কত ছিল? 485 থেকে 425। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারলে। এবার ইতিহাস, এবার পণ্ডিতেরা আস্তে আস্তে ইতিহাসটা এমন পর্যায়ে নিয়ে গেলেন, এতটা গভীরে চলে গেলেন, যদিও এখন অনেক জানার অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, এবার ইতিহাসকে তারা কি করলেন, ইতিহাসটাকে সহজে বোঝার জন্য কি করলেন, ইতিহাসটাকে যাতে আমরা সহজে বুঝতে পারি, ঠিক আছে, ভেঙে ভেঙে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বুঝতে পারি, এর জন্য ওনারা কি করলেন, এর জন্য ইতিহাসকে আগে ভাঙলেন। কি করলেন? ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করলেন। কিভাবে তিনটি ভাগে ভাগ করলেন? দেখো, প্রথম দিকে যখন পৃথিবীটা বরফে ঢাকা ছিল, অর্থাৎ সেই সময়কার কথা, যে সময় আইস এজ ছিল, চারিদিকে পৃথিবীর চারিদিকে বরফে ঢাকা, তখন সবে এখনো উষ্ণতা আসেনি, মানে আসছে উষ্ণতা, ধীরে ধীরে সবুজ দেখা দিচ্ছে, মহাদ্বীপগুলো দেখা দিচ্ছে, মানে ছিল, ঠিক আছে, ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এমন সময়, মানে আইসেজের শেষ পর্যায়ে আমরা বলতে পারি, মিডিল পর্যায়ে, ঠিক আছে, যে পর্যায়ে মানুষ উদ্ভব হয়েছিল প্রায় 25 লক্ষ বছর আগে। ওকে, সেই সময় মানুষ প্রথম যখন মানুষ আসে ধরাধামে এই পৃথিবীতে, তখন কি মানুষ কিন্তু লিখতে পড়তে জানতো না, তাই তো? সেই লিখতে পড়তে জানার উপর ভিত্তি করে কি করলো, ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করলো। প্রথম ভাগ করলো
প্রি হিস্টোরিক। প্রি হিস্টোরিক অর্থাৎ আমরা বলতে পারি প্রাগ, কি বলতে পারি, প্রাগ ঐতিহাসিক। প্রাগ ঐতিহাসিক। ওকে, তারপরে এই সময় মানুষটা কি বিশেষত্ব কি ছিল, এই সময় মানুষেরা লিখতে পড়তে জানতো না। ঠিক আছে, প্রথম দিকে একেবারে ইতিহাস মানে আমাদের মানব সভ্যতার প্রথম দিকের সময়টা, যে সময়টা মানুষেরা লিখতে পড়তে জানতো না, সেই সময়টাকে পণ্ডিতেরা বললেন প্রি হিস্টোরিক পিরিয়ড। ঠিক আছে, বা এজ। এরপরে আসি প্রো বা প্রোটো হিস্টোরিক, অর্থাৎ আদ্য ঐতিহাসিক কাল। আদ্য ঐতিহাসিক কাল, এই সময় মানুষ লিখতে পড়তে জানতো। ওকে, এই সময় মানুষ কি করত, মানুষ লিখতে পড়তে জানতো। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, এই সময়কার যে মানুষ লিখতে জানতো, পড়তে জানতো, সবই ঠিক আছে, কিন্তু তারা যা লিখে গেছে, যেগুলো আমরা আজ মানে যেগুলো আমরা এখন পেয়েছি বর্তমানে, যেগুলো লিখে গেছে সেগুলো উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব এখনো পর্যন্ত হয়নি। ঠিক আছে, এই সময়টাকে আমরা বলছি আদ্য ঐতিহাসিক। ওকে, এরপরে আসি হচ্ছে হিস্টোরিক পিরিয়ড, অর্থাৎ ঐতিহাসিক কাল। এই সময়কার মানুষেরা লিখতে পড়তে জানতো, তার প্রমাণও আছে, এবং এই বিষয়ে আমাদের কি আছে, সমস্ত প্রমাণ রয়েছে, এবং আমরা যে প্রমাণগুলো রয়েছে, যে লিখিত বিবরণ রয়েছে, যা কিছু আছে সমস্ত আমরা পড়তে পারি, বুঝতে পারি, এবং সেই বিষয়ে জানতেও পারি। আর এই সময়টাকে বলা হয় ঐতিহাসিক কাল। তাহলে আমাদের ইতিহাসকে তিনটায় ভাগ করলাম, প্রি হিস্টোরিক, প্রোটো হিস্টোরিক, হিস্টোরিক। অর্থাৎ প্রি হিস্টোরিক মানে প্রাগ ঐতিহাসিক কাল, যেখানে যে সময় মানুষরা লিখতে পড়তে জানতো না, সেই সময়কার কথা বলা হয়েছে। আর এই সময়টা কিন্তু মাথায় রাখবে, এই সময়টা হচ্ছে আইস এজের সময়। ঠিক আছে, এবং এই সময় শেষ হতে হতে আইস এজ শেষ হয়ে যায়, বা চারিদিকে উষ্ণায়ন চলে আসে, তারপরে শুরু হয় প্রোটো হিস্টোরিক। ঠিক আছে, মানে এই দিকের মানে প্রায় কি বলবো, আইস এজ শেষ হয়ে আমাদের উষ্ণায়ন চলে আসে। ওকে, তারপর হচ্ছে প্রোটো হিস্টোরিক, এই সময় মানুষ লিখতে পড়তে জানতো, কিন্তু কি লিখে গেছে, কি বলে গেছে বুঝতে পারেনি, এটা হচ্ছে প্রোটো হিস্টোরিক বা আদ্য ঐতিহাসিক কাল। আর এই সময়কার মানুষ যা লিখে গেছে, যা বিবরণ আমাদের কাছে সমস্ত কিছুই রয়েছে, আমরা সেগুলো পড়তে পারি, জানতে পারি, বুঝতে পারি, সেই সময়টাকে হচ্ছে হিস্টোরিক বা ঐতিহাসিক কাল বলা হয়। ওকে, এবার এই প্রি হিস্টোরিক এই সময় দেখো, আমরা প্রথমে ভাগগুলো জেনে নেই, তারপরে আমরা এক এক করে আসি। এই সময় কি হয়েছে, প্রি হিস্টোরিক কাল। আচ্ছা, প্রি হিস্টোরিক কাল, এই সময় মানুষেরা কি করত, প্রথম দিকের মানুষেরা, দেখো প্রথম দিকে মানুষেরা যখন আসবে, এবার চারিদিকে বন্য পশুরা রয়েছে, হিংস্র পশু, তখনকার দিনে হিংস্র পশুরা আরো বেশি আক্রামক নাকি, এখনকার সেরকম হিংস্র পশু পাওয়াই যায় না, বাঘ সিংহের কথা বাদ দাও, তার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুরা ছিল হয়তো, তাই তো। এবার সেই সময় মানুষদের বেঁচে থাকতে হতো, বেঁচে থাকতে গেলে সংগ্রাম করতে হতো, এবার সংগ্রাম করার জন্য অস্ত্রের দরকার। এবার অস্ত্রটা কি হলো, এবার অস্ত্রটা তাদের কাছে কি থাকতো, তারা তো এখন আর বন্দুক কামান নিয়ে আর যুদ্ধ করতে পারতো না, পশুদের সাথে লড়াই করতে পারতো না, তখন তো ছিল না নাকি, তাদের অস্ত্রের দরকার। তাহলে অস্ত্রটা কি হতো, হাতের কাছে যা কিছু পেতো তারা তারা তাই দিয়েই অস্ত্র বানিয়ে নিত। হাতের কাছে কি ছিল, পাথর ছিল, ইটের কথা তো বলতে পারি না, ইট তো আমাদের আধুনিক যুগের, তাহলে হাতের কাছে ছিল কি, পাথর। তারা পাথর ভেঙে ভেঙে কি করতো, অস্ত্র হিসাবে ব্যবহার করত। তাই জন্য প্রথম দিকের মানুষকে বলা হলো, প্রথম দিকের যে যুগটা আসলো সেটাকে বলা হয় স্টোন এজ। স্টোন এজ অর্থাৎ পাষাণ যুগ। ঠিক আছে, এই সময় মানুষ পাথরের ব্যবহার শিখলো। মানুষ যখন পাথরের ব্যবহার করা শুরু করলো, তখন সেই সময়টুকুকে বলা হচ্ছে স্টোন এজ বা পাষাণ যুগ। এরপরে মানুষ কি শিখলো, এরপরে মানুষ আস্তে আস্তে যখন দিন যেতে লাগলো, তখন কি, তখন মানুষ বুদ্ধির বিকাশ, মানে বুদ্ধি আরো বাড়তে লাগলো, এবং তারা কি হলো, প্রথমে তামা পেলো।
তারপরে ব্রোঞ্জ পেলো, এবার তামার ব্রোঞ্জ দিয়ে টিন বানিয়ে ফেললো, তারপরে লোহা পেলো। এইভাবে কি একের পর এক ধাতু আবিষ্কার করা শুরু করলো। এবার ধাতু যেই আবিষ্কার করছে কি হলো, তাদের অস্ত্র শস্ত্র নানা রকম জিনিস আবিষ্কার করে ফেলছে, তাই তো? মানে তখন পাষাণ ছেড়ে তখন ধাতু যুগে চলে আসলো। তাই জন্য এটাকে আমরা বলতে পারি মেটাল এজ বা ধাতুর যুগ। এভাবে আমরা ভাগ করে নিতে পারি, ঠিক আছে? এই ধাতুর যুগে সর্বপ্রথম যে প্রাগ ঐতিহাসিকের মধ্যে ফেলা হয়েছে, সর্বপ্রথম কি পাওয়া হয়েছে? তামা। তাই জন্য এই যুগকে বলা হয় তাম্র যুগ, ঠিক আছে? এই যুগে কি বলা হলো? মেটালের মধ্যে যেহেতু প্রথম পাওয়া গেল সেটা হচ্ছে তামা, তাই এই যুগকে বলা হলো তাম্র যুগ। এছাড়া এরপরে আসবে তোমার ব্রোঞ্জ এজ। যখন ব্রোঞ্জ পাওয়া গেল, কি পাওয়া গেল? যখন ব্রোঞ্জ পাওয়া গেল তখন সেটা ব্রোঞ্জের যুগ হয়ে গেল, ঠিক আছে? এরপরে হচ্ছে আয়রন এজ। যখন লোহা পাওয়া গেল আয়রন এজের মধ্যে পড়ে গেল, ঠিক আছে? যদিও এই দুটো হচ্ছে আদ্য ঐতিহাসিকের মধ্যে বা প্রোটো হিস্টোরিকের মধ্যে পড়ছে, সেটা আমি পরবর্তীকালে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে প্রি হিস্টোরিক মানে বুঝতে পারলে। তাহলে প্রথম আসলো স্টোন এজ, যখন মানুষ পাথরের ব্যবহার শুরু করলো। তারপরে আসলো ধাতুর যুগ শুরু হলো, পাথর ছেড়ে মানুষ ধাতুর দিকে যে গেল। প্রথম যে ধাতুটা পেলো সেটা হচ্ছে তামা, তাই সেই সময়কে বলা হতো তাম্র যুগ। ক্লিয়ার হলো? এবার এই স্টোন এজটাকে, এবার পাষাণ যুগ, দেখো স্টোন এজটাকেও আবার তিনটি ভাগে ভাগ করা হলো, ঠিক আছে? স্টোন এজটাকে কি করা হলো? স্টোন এজটাকেও তিনটি ভাগে ভাগ করা হলো। কি কি? প্রথম আসে হচ্ছে প্যালিওলিথিক প্যালিওলিথিক এজ, অর্থাৎ পুরা বা প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, এখানে পাষাণ যুগের বদলে আমরা প্রস্তর যুগও লিখতে পারি, ঠিক আছে? প্রস্তর মানে কি? প্রস্তর মানে স্টোন, যাই হোক। তাহলে পুরা প্রস্তর যুগ। তারপরে আসলো হচ্ছে তোমার মেসোলিথিক 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 অর্থাৎ হচ্ছে মধ্য প্রস্তর যুগ, মানে মিডিলের সময়। আর একটা হচ্ছে নিওলিথিক এজ, অর্থাৎ নব্য প্রস্তর যুগ। ক্লিয়ার? তাহলে স্টোন এজকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে পিলিওলিথিক, মিজোলিথিক এবং নিওলিথিক, অর্থাৎ পুরা প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, ঠিক আছে? এইভাবে আমরা স্টোন এজটাকে ভাগ করলাম, প্রি হিস্টোরিক পিরিয়ডটাকে আমরা এভাবে ভাগ করলাম। আজকে আমরা এই প্রি হিস্টোরিক এজ এবং প্রি হিস্টোরিক এজের মধ্যে স্টোন এজটাকে আমরা ভালো করে পড়বো, ডিটেলসে পড়বো। তবু আমরা বাকি হিস্ট্রিটা আমরা একটু এগুলো বলে দেই। দেখো, প্রোটো হিস্টোরিকের মধ্যে পড়ছে হচ্ছে ব্রোঞ্জ এজ এবং আয়রন এজ, এই দুটো তোমার প্রোটো হিস্টোরিকের মধ্যেই সাধারণত পড়ে থাকে। তবে প্রোটো হিস্টোরিককে দুটি ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সিন্ধু ঘাটি সভ্যতা, আর একটা হচ্ছে বৈদিক সমাজ। ওকে, ক্লিয়ার হলো? প্রোটো আদ্য ঐতিহাসিক কাল যখন আমরা পড়বো তখন সিন্ধু ঘাটি সভ্যতা, হরপ্পা সভ্যতা, এইগুলো সব আদ্য ঐতিহাসিক বা প্রোটো হিস্টোরিকের মধ্যে পড়ছে। এই সময়কার কি, এই সময়কার লিখিত বিবরণ পাওয়া যায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছি, পারিনি। তাই জন্য এই সময় এইটা হচ্ছে প্রোটো হিস্টোরিক বা তোমার আদ্য ঐতিহাসিক এজের মধ্যে পড়ছে। এবং হিস্টোরিক পিরিয়ডটাও দেখে নেই, এটাকে আবার তিনটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রাচীন ঐতিহাসিক বা পুরা ঐতিহাসিক কাল, মধ্য ঐতিহাসিক কাল আর আধুনিক ঐতিহাসিক কাল। কি হচ্ছে? প্রাচীন, মধ্য এবং আধুনিক ঐতিহাসিক কাল, ঠিক আছে? এইভাবে তিনটি ভাগে ভাগ করা হলো। এরও অনেক ভাগ আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব না। আশা করি এই ভাগটা তোমরা বুঝতে পারলে। তাহলে ইতিহাসকে আমরা তিনটে ভাগ করলাম। এই প্রথম দিকে মানুষেরা লিখতে পড়তে জানতো না, এই এজটাকে বলা হলো প্রি হিস্টোরিক এজ বা প্রি হিস্টোরিক। তারপরে হচ্ছে তোমার এই যুগে মানুষেরা তারপরে আসলে লিখতে পড়তে তো জানতো, কিন্তু কি ভাষা, তারা কি লিখে গেছে সেটা আমরা জানতে পারিনি, উদ্ধার করতে পারি না, সেটা হচ্ছে আদ্য ঐতিহাসিক।
আর হিস্টোরিক যে যুগে মানুষ লিখতে পড়তেও জানতো এবং যেগুলো লিখিত বিবরণ যারা দিয়ে গেছে, প্রমাণ দিয়ে গেছে, সমস্ত কিছুই আমাদের কাছে আছে, সেগুলো আমরা বুঝতেও পারি, শুনতেও পারি, নাকি? সেটা হচ্ছে ঐতিহাসিক কাল। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল ইতিহাসের বিভাজন আমরা বললাম। এরপরে আমরা এক এক করে আমরা আসব। প্রথমে আমরা আসব প্রি হিস্টোরিক পিরিয়ডে। এবার আমরা জানবো প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রাগৈতিহাসিক কাল সম্বন্ধে। ঠিক আছে, এই সময়কার মানুষ কি? এই সময়কার মানুষ তো লিখতে পড়তে জানতো না। তার মানে প্রাচীন, যখন আমরা আমাদের পুরাতত্ত্ববিদরা যখন কি করতেন, প্রাচীন মানে জিনিসপত্র খুঁজতে 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 এই সময়কার কথা জানতে পেরেছেন। আর এই সময়টা কখন ছিল? সেই আইস এজের সময়। ঠিক আছে, যখন আস্তে আস্তে পৃথিবী মানে আইস এজ থেকে একেবারে হোলোসিনসের মধ্যে পড়ছে, অর্থাৎ পুরো উষ্ণায়নের মধ্যে পড়ছে, নাকি? সেই সময়কার প্রি হিস্টোরিক পিরিয়ড, সেই সময়কার আজকে জানবো। এবার আমাদের প্রশ্ন হয়, এই যে প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রাগৈতিহাসিক কাল সম্বন্ধে তো জানবো, কিন্তু এই কথাটা প্রথম কে ব্যবহার করেছেন সেটা আমাদের জানতে হবে। কোন মহানুভব ব্যক্তি যিনি এই কথাটা আমাদের দিয়েছেন, প্রি হিস্টোরিক পিরিয়ড এই কথাটা দিয়েছেন, কে? তিনি হচ্ছেন ড্যানিয়েল। তিনি কে? ড্যানিয়েল উইলসন। কি নাম? ড্যানিয়েল উইলসন। 1851 সালে তিনি একটা লিখেছিলেন। তিনি কি লিখেছেন? দ্য আর্কিওলজি অ্যান্ড প্রি হিস্টোরিক পিরিয়ড অ্যানালস অ্যান্ড স্কটল্যান্ড। ওকে, এখানে প্রি হিস্টোরিক কথাটা তিনি ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে কে ব্যবহার করেছেন এই কথাটা? যদি প্রশ্ন আসে প্রি হিস্টোরিক এই কথাটা কে ব্যবহার করেছেন সবার প্রথম? তিনি হচ্ছেন ড্যানিয়েল উইলসন। কত সালে? 1851 সালে। ওকে, এনার কাছ থেকেই আমরা এইটা বাকিটা পাচ্ছি। এবার এটা তো আমরা জানলাম যে প্রি হিস্টোরিক পদটা কে ব্যবহার করেছেন, তবে এটাও আমাদের জানতে হবে যে ভারতে প্রাগ ঐতিহাসিক সম্বন্ধে কে খোঁজ করেছেন, তাই তো? ভারতের সর্বপ্রথম প্রাগ ঐতিহাসিক সম্বন্ধে কে খোঁজ করতে চলেছেন? এরা তো বাইরের ছিল, বাইরের খোঁজ করেছেন, কিন্তু আমাদের ভারতে কে খোঁজ করেছেন? তিনি ছিলেন রবার্ট ব্রুস ফুড। ইনি 1863 সালে, কত সালে? 1863 সালে রবার্ট ব্রুস ফুড, ইনি 1863 সালে আমাদের ভারতীয় প্রাগৈতিহাসিক বিষয়ে তিনি চর্চা করেন। ওকে, তাই জন্য সর্বপ্রথম যেহেতু ইনি ভারতীয় প্রাগৈতিহাসিক বিষয়ে তিনি চর্চা করেছেন, তাই জন্য ভারতীয় প্রাগৈতিহাসিক বিদ্যার জনক এনাকে বলা হয়। কি বলা হয়? ভারতীয় প্রাগৈতিহাসিক বিদ্যার জনক। ওকে, কি বলা হয়? প্রাগ ঐতিহাসিক বিদ্যার জনক বলা হয়। ওকে, তাহলে যদি প্রশ্ন আসে ভারতীয় প্রাগৈতিহাসিক বিদ্যার জনক কে, তিনি হচ্ছেন রবার্ট ব্রুস ফুড। ওকে, আর যদি প্রশ্ন আসে যে প্রাগৈতিহাসিক পদটা কে ব্যবহার করেছেন, তখন আমরা কি বলবো? তখন বলবো ড্যানিয়েল উইলসন। উনি 1851 সালে হচ্ছে তোমার এই শব্দটা ব্যবহার করেছিলেন। আর 1863 সালে তিনি রবার্ট ব্রুস ফুড ইনি আসেন, এসে ভারতে তিনি প্রাগৈতিহাসিক বিদ্যার মানে প্রাগৈতিহাসিক বিষয় খোঁজ খবর পান। ঠিক আছে, কি করেন? খোঁজ খবর পান, এই জন্য এনাকে কি বলা হয়েছে? ভারতীয় প্রাগৈতিহাসিক বিদ্যার জনক। ক্লিয়ার হলো? চলো, এইবার কথা হচ্ছে এই যে প্রাগৈতিহাসিক তো আমরা বুঝলাম যে ভারতীয় প্রাগৈতিহাসিক বিষয় রয়েছে, তবে এগুলো একটা সংগ্রহ মানে সংগ্রহ করার জায়গা তো থাকা দরকার, নাকি? এগুলো কি দরকার? সংগ্রহ করার জায়গা দরকার। তাহলে কোথায় সংগ্রহ করা হয়েছিল? এটা ভোপালে একটা জায়গা রয়েছে। কোথায়? ভোপাল। ভোপালে জায়গা রয়েছে ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয়। ভোপালে ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয়ে সংগ্রহালয় ভোপালে অবস্থিত ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয়ে এই প্রাগ ঐতিহাসিক মানে ঐতিহাসিক বিষয়গুলো এখানে রাখা হয়েছে, সংগ্রহ করে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝলে যে প্রাগ ঐতিহাসিক শব্দটা কোথা থেকে এসছে, আর ভারতীয়
প্রাগৈতিহাসিক বিষয়ে কে খোঁজ প্রথম করেছেন, তিনি হচ্ছে রবার্ট ব্রুস ফুট। আর প্রাগৈতিহাসিক কথাটা এসছে তোমার ড্যানিয়েল উইলসনের কাছ থেকে। আর আমাদের যে এই যে প্রাগৈতিহাসিক বিষয়, যে সমস্ত বিষয় সংগ্রহ কোথায় হয়, ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয় থেকে। আমাদের প্রি হিস্টোরিক পিরিয়ডের একটা পার্ট আমরা পড়বো আজকে, শুধুমাত্র স্টোন এজ। স্টোন এজ একটা পার্ট কি পড়বো, স্টোন এজ অর্থাৎ প্রস্তর যুগ, প্রস্তর যুগ বা পাষাণ যুগ, যেটা তোমাদের বলতে ভালো লাগে বলতে পারো। ঠিক আছে, মানে যে এই সময় কি আছে, এই সময়কার মানুষেরা কি করতো, পাথরের ব্যবহার করতো। আর কোনো ধাতুর ব্যবহার তারা জানেনি তখনও পর্যন্ত, পাথর ব্যবহার করতো বলে এই সময়টাকে আমরা বলছি স্টোন এজ। ওকে, এই সময়টাকে আবার তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। কি সেটা হচ্ছে প্যালিওলিথিক এজ, দ্বিতীয় হচ্ছে মেজোলিথিক এজ, আর একটা হচ্ছে নিওলিথিক এজ। ওকে, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ, এই তিনটে বিষয় আমাদের জানতে হবে। ওকে, চলো তাহলে এটা বাংলাটা বুঝে নেই, বাংলাটা পড়ার আগে বুঝে নেই যে স্টোন এজ তার মানে তিনটে ভাগ হলো, একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ। ওকে, এবার এক এক করে আসি। এই যে প্যালিওলিথিক, তোমাদের একটু আগে আমি আলোচনা করছিলাম, এই যে প্যালিওলিথিক এজ, আচ্ছা আগে মানেটা বুঝে নাও। প্যালিও কথার অর্থ হচ্ছে কত, প্যালিও কথার অর্থ মানে হচ্ছে পুরাতন, পুরাতন। আর লিথিক কথার অর্থ হচ্ছে পাথর বা পাষাণ। অর্থাৎ কি, অর্থাৎ আমরা কি বলতে পারি, এটাকে আমরা বাংলায় বলতে পারি পুরা প্রস্তর যুগ, পুরা প্রস্তর যুগ। অর্থাৎ যে সময় পুরনো পাথরের যুগকে আমরা বলছি কি, পুরনো পাথরের যুগ হচ্ছে প্যালিওলিথিক এজ। ওকে, প্যালিও কথার অর্থ হচ্ছে তোমার পুরাতন, লিথিক কথার অর্থ হচ্ছে পাথর। সেরকম ভাবে মিজিও কথার অর্থ হচ্ছে মধ্য, আর লিথিক কথার অর্থ হচ্ছে পাথর, অর্থাৎ মধ্য পাথরের যুগ, সেটা হচ্ছে মিজিওলিথিক। আর নিও মানে কি, নতুন বা নব, লিথিক মানে পাথর, অর্থাৎ নতুন পাথরের যুগ, নতুন প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, এটা আমরা বলতে পারি। ক্লিয়ার হলো? এবার এক এক করে আসি। প্যালিওলিথিকে দেখো, আচ্ছা এই সময়টা সেই এই সময়কার খোঁজ 1863 সালে, তোমাদের একটু আগেই বললাম 1863 সালে রবার্ট ব্রুস ফুট, ইনি প্রথমে 1863 সালে রবার্ট ব্রুস ফুট, ইনি 1863 সালে তিনি একটা জিনিস পান, মানে হাতের কুঠার, হ্যান্ড এক্স যেটাকে বলা হয়, হ্যান্ড এক্স বা হাতের কুঠার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তিনি 1863 সালে প্রথম যে জিনিসটা খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে হ্যান্ড এক্স বা হাতের কুঠার। ঠিক আছে, কে পেয়েছিলেন, রবার্ট ব্রুস ফুট। কে পেয়েছিলেন, রবার্ট ব্রুস ফুট। ওকে, রবার্ট ব্রুস ফুট, তিনি সর্বপ্রথম 1863 সালে মানে হাতের কুঠার পেয়েছিলেন। ওকে, ক্লিয়ার হলো? এবার আস্তে আস্তে তারপরে খোঁজ হওয়া শুরু করে। এবার আমরা তখন এই প্যালিওলিথিক এজ সম্বন্ধে আমরা জানতে পারি। এবার আমরাও সেই সময় চলে যাই। এইবার আমরা এক এক করে আলোচনা করব। দেখো, প্রথমে আসি প্যালিওলিথিক এজ। এবার এই এজ সম্বন্ধে কি বলছে, এই এজ সম্বন্ধে, এই এজটা কোথায়, কোন সময় ছিল, এই এজটা হচ্ছে আইস এজ। কোন টাইম, আইস এজের টাইম, মানে আজ থেকে 5 লাখ বছর আগে, 5 লাখ বছর থেকে শুরু করে এই সময়টা ছিল 10,000 বছর। খ্রিস্টপূর্ব মাথায় রাখবে, খ্রিস্টপূর্ব 5 লাখ থেকে 10,000, খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত এই সময়টা ছিল প্যালিওলিথিক বা পুরা প্রস্তর যুগ। ঠিক আছে, 5 লাখ বছর থেকে 10,000 বছর। এই সময়কার জীবনযাত্রাটা কেমন ছিল, জীবনযাত্রা কেমন ছিল কি সেটা বোঝো। এরা কি করতো, এরা সবসময় খাবার খুঁজে বেড়াতো। তাই জন্য
এরা কি এক জায়গায় বাস করতো না, খাবার পাচ্ছে, যেতে গেল, খাবার পেলো, খেয়ে নিল, ব্যাস আবার একটা জায়গায় চলে গেল। তারা সবসময় যাযাবরের মতো চলতেই থাকতো, কোথাও নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। ঠিক আছে, এরা কি সবসময় চলতে থাকতো, এরা পথে যা পেত তাই খাওয়া দাওয়া করতো। নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না, নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। ওকে, যেখানে গুহা দেখতো সেখানে গিয়েই থাকতো, নিরাপদে আশ্রয়ের মতো সেখানেই থাকতো। ওকে, এবার তারা যখন দিনে দিনে মানে দিনে দিনে এটা উপলব্ধি করলো যে যে পশুকে শুধুমাত্র পশুদের সঙ্গে মানে থাকতে গেলে, এই টিকে থাকতে গেলে আমাদের কি করতে হবে, সংগ্রাম করতে হবে, বাঁচতে গেলে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, তাই তো? তাই জন্য ওরা যখন মানে কি হয়, যখন পশু পাখি আক্রমণ করতে আসে, পশুরা যখন আক্রমণ করতে আসে, তখন হাতের পাশে ঢিল পড়ে থাকে, হাতের পাশে তোমার পাথর আছে, সেগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতো নাকি। এবার ওরা বুঝলো যে পাথর দিয়ে আমাদের কি করা যাবে, অস্ত্র তৈরি করা যাবে। এই পাথর দিয়ে যদি আমি কিছু তৈরি করি, ছুঁড়ে ছুঁড়ে মারি, তাহলে পশুরা আমার কাছে আসছে না, বরঞ্চ কি ওরা মরছে, মরে গেলে, এবার মরলে কি হবে, সে পশুর মাংস খেতে পাচ্ছে। এইভাবে তারা পাথরের ব্যবহার আস্তে আস্তে শিখে গেল। ওকে, তারা জঙ্গলে থাকতেও শিখে গেল, পাথরের ব্যবহারও শিখে গেল। এবার কোনো এক সময় কি হয়েছে, এবার পাথর এবার কি করতো, এবার পাথর তো মানে বড় বড় পাথর, সবসময় হাতের কাছে পাথর পেতো না, পাথর রয়েছে কিন্তু সেগুলো যে ভাঙা অবস্থা হবে সেমন ছিল না। তাই কি করতো, তারা পাথর ভাঙা শুরু করলো, পাথর ভেঙে ভেঙে সেই পাথরগুলো ব্যবহার করা শুরু করলো। হয়তো কোনো সময় কি আছে, সেই পাথর ভাঙতে গেছে, দুটো পাথরের ঘষা গেলে কি হয়, আগুন ধরে যায়। এবার হয়তো ঘষতে 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 কোনো সময় আগুন ধরানো শিখে গেছে। তাহলে এই সময়টা হচ্ছে কি, জীবন ধারণের জন্য তারা আগুনের ব্যবহারও শিখে গেছে। তাহলে জীবনটা কেমন ছিল, জীবনযাত্রাটা, এই সময়কার জীবনযাত্রাটা এক জায়গায় বসবাস করতো না, নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না, এরা গুহায়, গাছের ডালে, গাছে গাছে বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ পেত সেখানে তারা রাত কাটিয়ে দিত, সেখানেই বসবাস করত। নির্দিষ্ট কোনো স্থান ছিল না, নির্দিষ্ট জায়গা ছিল না। তবে কি হ্যাঁ, তবে এরা কি, এরা দলবদ্ধভাবে বাস করতো। কারণ কি, কারণ এরা একটা জিনিস জানতো, আমি যদি দল ছাড়া হয়ে যাই তাহলে কি হিংস্র পশুরা সহজেই মেরে দিতে পারবে, তাই তো, আক্রমণ তাদের করবে। পশুদের সাথে আমরা আজ পর্যন্ত পেরে উঠতে পেরেছি নিরস্ত্র অবস্থায়, পারিনি। একসঙ্গে জোট বেঁধে তারা শিকারও করত এবং কি দলবদ্ধভাবে থাকতো। কিন্তু হ্যাঁ, পরিবারের কোনো ব্যবস্থা ছিল না। এখনকার দিনে যেরকম পরিবেশ, বা এখনকার দিনে কথা বাদ দাও, মানে পরিবার যে ব্যবস্থাটা, সে পরিবারের ব্যবস্থা ছিল না। ঠিক আছে, বুঝতে পারলে? তারা জীবন যাপনটা ছিল খুবই সহজ, যে তারা খাদ্যকে সংগ্রহ করত, সংগ্রহ করে খেয়ে থাকতো। ঠিক আছে, পাহাড়ের নিচে, কখনো জঙ্গলে, কখনো গুহাতে তারা বাস করত। ঠিক আছে, যেহেতু তারা পাহাড়ের নিচে, জঙ্গলে, গুহাতে বাস করত, চিরস্থায়ী বসতি ছিল না, তাই জন্য তাদেরকে বলা হতো, মাথায় রাখবে, তাই জন্য তাদের বলা হতো হচ্ছে, এই যুগের মানুষদের বলা হতো নোম্যাডিক পিপল। ঠিক আছে, কারণ এদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না। ওকে, অনেক সময় জিজ্ঞাসা করতে পারে পিলিওলিথিক এজে মানবদেরকে কি বলা হতো, তখন আমরা বলবো নোম্যাডিক পিপল। ওকে, কেন, কারণ এদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না, এরা পাহাড়, জঙ্গলে, বনে, গুহাতে যেখানে পারতো সেখানে থাকতো, খাওয়া দাওয়া করতো, আবার চলে যেত। ঠিক আছে, নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। এবার এরা সবসময় কি করতো, খাবার সংগ্রহ করত, খাবার কিন্তু গুছিয়ে রাখতো না, আজকে পেলো খেলো, সঙ্গে থাকলো, ফেলে রেখে মানে চললো, মানে থাকলো ভোলা, মানে থাকলো ঝোলা চললো ভোলা, সেরকম অবস্থা ব্যাপারটা। ঠিক আছে, এরা কি খাদ্য সংগ্রহ করতো, খাওয়া দাওয়া করতো, চলে যেত। ঠিক আছে, এটা ফুড গ্যাদার ছিল। যাই হোক, তাহলে তাদের জীবনযাত্রাটা বোঝা গেল, জীবনযাত্রা স্থায়ী বসবাস করতো না তারা, মানে যে কোনো জায়গায় বসবাস করতো বলে, পাহাড় জঙ্গলে যে কোনো জায়গায় বসবাস করতো বলে, স্থায়ী বাসস্থান ছিল না বলে নোম্যাডিক পিপল বলা হতো। ঠিক আছে, তবে এরা দলবদ্ধভাবে বসবাস করত এবং কি পরিবারের ব্যবস্থা সেরকম সুস্পষ্ট নয়, তবে এরা খুব সহজ সরল ছিল, পশু শিকার করত, করে খেত। এবার পশু শিকারের জন্য কি করতে হবে, পাথর, অস্ত্র তো দরকার। এবার যখন দেখলো তারা অস্ত্র হিসাবে কি করতে পারতো, ওই পাথর ব্যবহার করতে পারতো নাকি, তারা কি করলো, দেখলো যে পাথর ছুঁড়ে, মানে মানুষ একমাত্র প্রাণী যেগুলো, মানে মানুষ ছাড়া বানরও পারে, যাই হোক একই ব্যাপার, হচ্ছে পাথর, একমাত্র মানুষ পাথর ছুঁড়ে মারতে পারে। এবার মানুষেরা পাথর ছুঁড়ে দেখেছে যে হ্যাঁ,
পশু পাখিরা পালিয়ে যাচ্ছে এবং তাদেরকে ওই পাথর দিয়ে মারাও যাচ্ছে, তার মানে তারা আস্তে আস্তে পাথরের ব্যবহার শিখে গেল এবং পাথর দিয়ে তারা কি করলো, পশু শিকার করার জন্য, এবং কি শুধুমাত্র পশু শিকার নয়, নিজের, এবার দেখো সবসময় যে পশু শিকার করবে তা তো নয়, নিজের আত্মরক্ষাও তো দরকার, আত্মরক্ষার জন্য তারা পাথর দিয়ে অস্ত্র বানাতে শুরু করলো। এবার কি কি অস্ত্র বানালো, এবার তারা কি করলো, পাথর ভেঙে ভেঙে তারা অস্ত্র বানাতে শুরু করলো। এবার কি কি অস্ত্র, হাতের কুঠার, হ্যান্ডেক্স তাদের প্রথম হাতিয়ার ছিল, কি ছিল, হাতের কুঠার, অর্থাৎ একটা ডালের সঙ্গে পাথর বেঁধে সেটা কি কুঠার হিসাবে ব্যবহার করত, তাহলে কি ছিল, হ্যান্ডেক্স। হ্যান্ডেক্স যেটাকে আমরা কি বলি, হাতের কুঠার বা বর্ষা, কি ছিল, বর্ষা, ঠিক আছে, ছোট ছোট মানে এই করে। তারপরে ছিল হচ্ছে পাথরের ছুরি, ঠিক আছে, ইত্যাদি তারা অস্ত্র হিসাবে ব্যবহার করত। তবে তুমি ভেবো না যে মানে এই যে ছুরি হিসাবে ব্যবহার করছে এমন নয়, এদের কোনো তীক্ষ্ণতা ছিল না, ঠিক আছে, যে মানে একদম খুব তীক্ষ্ণ হবে, সেটাকে মারলে পশুরা আরো তাড়াতাড়ি মরবে, আরো মানে শিকার করতে আরো সহজ হবে, এতটা বুদ্ধি তাদের এখনো পর্যন্ত এই পিলিওলিথিক এজে এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে। তারা এখনো সেই ভোতা পাথর বলবো না, মানে অমসৃণ পাথর ব্যবহার করত, কোন সময়, পিলিওলিথিক এজ, এই সময় মানুষ এই অস্ত্রগুলো ব্যবহার করতো, তবে সুচালো অস্ত্র ছিল না, ঠিক আছে, সাধারণ অস্ত্র, খুবই একদম সাধারণ অপরিষ্কার অস্ত্র তারা ব্যবহার করত, ঠিক আছে। এই অস্ত্র দিয়ে তারা পশু শিকার করত, গাছের মূল খোদাই করে বের করতো, সেগুলো খেত, তারপর হচ্ছে পশুর মাংস খেত, ফল, গাছের থেকে ফল পেরে, ঢিল দিয়ে ফল পেরে বা গাছে উঠে ফল পেরে খেয়ে নিত, ঠিক আছে, এই ছিল তাদের খাদ্য। খাদ্য ছিল কি, ফল মূল আর পশু, ওকে, কাঁচা অবস্থায় খেয়ে নিত। এবার দেখা যায় তোমাদের একটু আগে যেটা বললাম, এবার পাথর যখন তারা অস্ত্র বানাতে শুরু করলো, এবার তুমি ভাবো, তোমাদের একটু আগে বললাম যে পাথর দিয়ে এবার মানে পাথর দিয়ে পাথরকে ভাঙছে, এবার স্বাভাবিক ব্যাপার, পাথর দিয়ে যখন পাথরকে ভাঙছে, কোনো সময় দুটো পাথরে ঘষা লেগে দেখা গেলো নিচে কিছু হয়তো সেই কি বল শুকনো ডালপালা ছিল, আগুন ধরে গেছে। এবার সেই আগুনের ব্যবহারটা দেখো, আগুন দেখে প্রথমের দিকে ভয় পেত, কিন্তু আস্তে আস্তে দেখলো যে আগুনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আগুনকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, কি করলো, আগুন বরঞ্চ পশু পাখিকে মানে কি করতে পারে, পশু পাখির থেকে দূরে রাখতে পারে, হিংস্র পশুদের থেকে আমরা দূরে রাখতে পারি, আত্মরক্ষা করা যায়, তাই জন্য তারা আগুনের ব্যবহার করা শিখে গেল। কিভাবে, পাথরে পাথরে ঘষে আগুনের ব্যবহার করা শিখে গেল। তাহলে এই সময় এই পিলিওলিথিক এজে মানুষ কি করলো, আগুনের ব্যবহার শিখলো। এইখান থেকেই, এই সময় থেকেই আমাদের মানুষের কিন্তু একটা নতুন যুগের শুরু হয়ে গেল, তাই তো। আগুনের ব্যবহার একটা কিন্তু কম কথা নয়। যাই হোক, মানুষ যখন আগুনের ব্যবহার শিখলো, আগুনের ব্যবহার আত্মরক্ষার জন্য হলো, আর কি তাদের আর কাঁচা মাংস খেতে হলো না, তখন তারা আগুনে ঝলসিয়ে পোড়া মাংস খাওয়া শিখলো। আর কি এই সময়টা কেমন ছিল, সেই হচ্ছে তোমার আইস এজের সময়, ঠান্ডার সময়, এখনো পুরোপুরি ঠান্ডা যায়নি, এবার বাঁচার জন্য তো দরকার, তাই জন্য কি এই আগুন দিয়ে তারা নিজেদের আত্মরক্ষা করতো, শীত থেকে বাঁচতো, অর্থাৎ নিজেদের শীত থেকে রক্ষা করতো আগুন। তারপরে খাবার পুড়ানোর জন্য এবং পশু পাখির থেকে রক্ষার জন্য আগুনের ব্যবহার তারা শুরু করে দিল, কারণ দরকার ছাড়া কিছুই তো আমরা করি না, ওকে। যাই হোক, সেই সময় ছিল হচ্ছে তোমার প্রচন্ড ঠান্ডা, এই জন্য মানুষ কি করতো, তখনকার পোশাক কি ছিল, পশুদের যে মারতো, এবার তাদের ছালগুলো বেঁচে যেত, সেই ছালগুলোই কি করতো, পোশাক হিসাবে ব্যবহার করতো। আর কি গাছের ছাল, গাছের ডাল, পাতা, এই সমস্ত কি করতো তারা পোশাক হিসাবে ব্যবহার করতো। এবার যে মানে গরম জায়গায় হলে একটু হালকা ভাবে ব্যবহার করতো, শীতকালে যেখানে সেখানে হচ্ছে তোমার একটু বেশি ভাবে ব্যবহার করতো, মানে তোমার কি বলবো, শীত গরমের দিক থেকে বিচার করে তারা পোশাক হিসেবে ব্যবহার করে নিত, ঠিক আছে। তবে সেই সময় কিন্তু সেলাইয়ের ব্যবস্থা ছিল না, ওকে। এবার আমরা আসি ধর্মীয়তে ধারণাতে। এবার দেখো, ভাবো এই সময়কার মানুষ ততটা বুদ্ধিতে বিকশিত হয়নি,
আর আমাদেরও বুদ্ধি খুব হাই লেভেলের নয় নাকি। যাই হোক, এই সময়কার মানুষেরা দেখো, ভাবো যখন হঠাৎ করে বনে আগুন লেগে যাচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, নদীর জল প্রবল বেগে ইগোচ্ছে, এগুলো দেখে কি হতো? তারা ভয় পেত। ভয় থেকে কিন্তু পূজা শুরু হয়নি, এই সময় পূজা টুজা করতো না, তারা ভয় পেত। ঠিক আছে, এই বজ্রপাত, সূর্য, এই সমস্ত দিকে এদেরকে প্রচন্ড শক্তিশালী ভাবতো এবং এদেরকে কি করতো? ভয় পেয়ে চলতো। এবার ভাবো, এদের এখনকার আমাদের সময় কি আমরা টাইম পাস করি কিভাবে? টাইম পাস করি কিভাবে বলো? টাইম পাস করি হচ্ছে মোবাইল ঘেটে। কিন্তু আগেকার দিনে টাইম পাস করার জায়গা ছিল না, অনেকে ছবি আঁকে, খাতায় খুব সুন্দর সুন্দর ছবি আঁকে, এক একজনের এক একটা হবি থাকে। এবার ওই সময়কার মানুষদেরও কিছু হয়তো হবি ছিল কয়েকজনের, যে তারা কি করলো, তারা সেই গুহার মধ্যে থাকতো, সেই গুহাতে কি করতো? গুহাতে ছবি আঁকা শুরু করে দিল। ঠিক আছে, বিভিন্ন চিত্র করতো। হ্যাঁ, চিত্রটা অতটা স্পষ্ট না, কিন্তু কিসের চিত্র করতো? বিভিন্ন পশু পশু পাখি এবং তাদের সমাজ ব্যবস্থা, মানে তারা কি কি করছে, কিভাবে না করছে, এবং তাদের জীবন মানে সমাজ জীবন, যেটাকে আমরা বলতে পারি মানব জীবন, এবং শিকার, কিভাবে তারা শিকার করছে। একটা ভালো শিকার পেয়েছে, দেখলো বড় একটা শিকার পেয়েছে, খুব আনন্দিত, আমরা খুব দল বেঁধে শিকার করেছি। এবার কি করতো? সেটাকে চিত্র আকারে রেখে দিত যে এইভাবে আমরা শিকার করেছি। ঠিক আছে, ভারতে প্রথম যেখানে এই চিত্রকলার নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে ভীমবেটকা। ভীমবেটকায় প্রথম এই পশু মানে এই যে চিত্রকলা, এই চিত্রকলা সেখানে আমরা প্রথমে দেখতে পারি। সেটা কোথায়? ভারতে, ভীমবেটকা জেলায়, সে মধ্যপ্রদেশে অন্তর্গত। ঠিক আছে, মধ্যপ্রদেশে ভীমবেটকা আছে রক শেল্টার, সেখানে ভীমবেটকাতে প্রায় 700টা গুহা রয়েছে। ওকে, সেই গুহার মধ্যে এরকম চিত্রকলা আমরা পাই। আশা করি বুঝতে পারলে। এবার এই পিলিওলিথিক, আচ্ছা ভীমবেটকা সম্বন্ধে আমি একটু পরে আসছি, আগে এইটুকু বুঝে নাও। এই পিলিওলিথিক এজটা মানুষ মানে এই পিলিওলিথিক এজের বিবরণ আমরা কোথা থেকে পেয়েছি সেগুলো আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে ভীমবেটকা, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। তারপরে আসি হচ্ছে তোমার নর্মদা উপত্যকা, সেখানেও হচ্ছে পিলিওলিথিক এজের সম্বন্ধে আমরা জানতে পারি। তারপর হচ্ছে হুসগি বাইচেওয়াল, এটা হচ্ছে তোমার রয়েছে হচ্ছে কর্ণাটক। কোথায়? কর্ণাটকে অবস্থিত। ওকে, তারপরে আছে ভেলেন ভ্যালি, ভেলেন ভ্যালি, তারপরে আছে তোমার ভেলেন ভ্যালি, আর হচ্ছে সোন ভ্যালি। ওকে, আচ্ছা ভেলেন ভ্যালি কিন্তু ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে অবস্থিত, আর এই সোন ভ্যালিটা হচ্ছে বর্তমানে পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, এই হচ্ছে স্থান, এই জায়গাগুলো যেখানে প্রাগ ঐতিহাসিক বিষয়ের নিদর্শন পাওয়া যায়। ঠিক আছে, এছাড়া আরো আছে নেভাসা, মহারাষ্ট্রের নেভাসা। ঠিক আছে, তারপর আছে রেনিগুন্তা। রেনিগুন্তা হচ্ছে আছে তোমার, এটা বোধহয় অন্ধ্রপ্রদেশ। রেনিগুন্তা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ওকে, এই হচ্ছে আমাদের পিলিওলিথিক এজ। সব থেকে পিলিওলিথিক এজের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভীমবেটকা মধ্যপ্রদেশে। এই ভীমবেটকা সম্বন্ধে একটু জানা দরকার। এই ভীমবেটকা প্রথম আবিষ্কার করেন ভিএস ভাঙ্কাকার। ঠিক আছে, ওকে, ইনি 1957 সালে প্রথম ইনি খোঁজটা দেন। কত সালে? 1957 সালে পিলিওলিথিক এর ভীমবেটকায় তিনি খোঁজ পান, এই সেই গুহাতে ঢোকেন এবং এইখানে পুরো 700টা গুহা, 700-র বেশি গুহার তিনি সন্ধান পান, এবং সেইখানেই এই ভীমবেটকাতেই আমাদের চিত্র কলার নিদর্শন আমরা এখান থেকেই পেয়ে যাই। ঠিক আছে, এবং এখান থেকেই আমরা পুরা প্রস্তর যুগ, পিলিওলিথিকের সমস্ত নিদর্শন, সমস্ত কিছু ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে এখান থেকে আমরা সবকিছু পেয়ে যাই। ঠিক আছে, দেখো ভীমবেটকা, ভীম আমাদের মহাভারতের সেই ভীম, ভীমের হচ্ছে ভীম যেখানে থাকতো, ভীম সম্বন্ধে রয়েছে। ঠিক আছে, ভীমের বলা ভীমবেটকা তো ভীমের উপবেশন স্থল, অর্থাৎ এই সময়টা অনেকে মনে করেন মহাভারতের সময়,
এই পিলিওলিথিক এজের যে সময়টা, সেই সময়টা মহাভারতের সময়ের সঙ্গে মিল খেয়ে যায়। যাই হোক, সেটা তর্কের বিষয়, সেই বিষয়ে আমি যাচ্ছি না। ওকে, এই হলো আমাদের পিলিওলিথিক এজ। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা আরো দুটো পড়বো। ওদের পরে আসি হচ্ছে মিজিওলিথিক। মিজিওলিথিক এজ। যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে, কোথাও কোনো সংশয় থাকে, অবশ্যই কমেন্ট করবে। আমি চাইছি ডিটেলসে তোমাদের একটু পড়াতে। মিজিওলিথিক মানে কি? মধ্য পাথরের যুগ, মধ্যপ্রস্তর যুগ। মিজিওলিথিক কথার অর্থ হচ্ছে মধ্য প্রস্তর যুগ। এই মিজিওলিথিক এজ, এই যে ভাগটা বা এই সময়টা, ঠিক আছে, এই সর্বপ্রথম যিনি জানান তিনি হচ্ছেন 1867 সালে কার্ল লাইল। 1867 সালে কার্ল লাইল তিনি এই মধ্যপ্রস্তর যুগ সম্বন্ধে তিনি আলোচনা করেন। ঠিক আছে, আর এই সময়টা কত? এই মিজিওলিথিক এজ সময়টা কত? আনুমানিক 10,000 খ্রিস্টীয় 10,000 থেকে খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত এই সময়টুকুকে বলা হচ্ছে মিজিওলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ। এইবার এই সময়কার জীবনযাত্রাটা কেমন আমাদের জানতে হবে। আগেকার জীবনযাত্রা মানুষ কি শুধু ঘুরে বেড়াতো, যাযাবর শ্রেণীর ছিল, তাই তো? কিন্তু এই সময়কার মানুষ পুরোপুরি যাযাবর নয়, যাযাবর ছিল কিন্তু পুরোপুরি নয়। মানে কি? মানে এরা কি করতো? এরা সবসময় ঘুরে বেড়াতো না, এরা একটা জায়গায় যেত, এবার সেখানে থাকতো, দলবদ্ধভাবেই থাকতো। এবার সেখানে থাকতো, এবার কত সময় থাকতো? এবং সেখানে ধরো সেখানে ফল মূল বা পশু পাখি শিকার করতো, সেখানে থাকতো, খাওয়া দাওয়া করতো। ঠিক আছে, চলতে চলছে কদিন কদিন থাকবে, কারণ গাছের একটা সিজন থাকে, গাছের ফল মূল শেষ হয়ে যায় নাকি, অভাব দেখা দেয়, সেখানে পশু পাখির অভাব দেখা দেয়। এবার কি করতো তারা? কি করতো যখন একটু মানে সংশয় দেখা দিত বা একটু হচ্ছে তোমার পশু পাখি বা ফলমূল কমে আসতো, তখন কি করতো? তখন সেই জায়গা ছেড়ে আবার কিছুদিনের জন্য অন্য একটা জায়গায় চলে যেত, সেখানে গিয়ে বসবাস করতো। বা এমনও হতো অনেক সময় দেখা গেলো যেখানে বসবাস করছে সেখানে কি বিভিন্ন রকম উপদ্রব সৃষ্টি হলো, বা পশুদের উপদ্রব হতে পারে, বা দেখা গেলো বৃষ্টি বন্যা বিভিন্ন রকম হতে পারে, মহামারী বিভিন্ন রকম হতে পারে। তারা কি করতো? একটা জায়গায় ছেড়ে আর একটা জায়গায় চলে যেত, সেখানে কিছুদিন থাকতো, আবার আর একটা জায়গায় চলে যেত। মানে এরা সবসময় কি একটা জায়গায় থাকতো না, কিছুদিনের জন্য। আগে যেরকম মানে কোথাও একটা জায়গায় থাকতোই না, আগে মানে পিলিওলিথিক এজে কি হতো, সেই একটা জায়গায় থাকতোই না নাকি, তারা সবসময় চলতেই থাকতো। কিন্তু এই সময় কিছুদিনের জন্য একটা জায়গায় থাকতো, আবার তারপরে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আরেকটা জায়গায় থাকতো, আবার আরেকটা জায়গায় চলে যেত। ঠিক আছে, মানে এই সময়টা হচ্ছে আধা স্থায়ী সময়, তাই তো? আমরা বলতে পারি এই সময়টা এদের জীবনটা কেমন ছিল? আধা স্থায়ী জীবন, বা যেটাকে আমরা বলতে পারি সেমি সেটেলড লাইফ। ওকে, অর্থাৎ কি আধা স্থায়ী জীবন। এই সময়টা ছিল আধা স্থায়ী। আধা স্থায়ী মানে কি একটা জায়গায় কিছুদিন থাকতো আর একটা জায়গায় চলে যেত, এই জন্য এদের বলা হয় সেমি সেটেল লাইফ বা আধা স্থায়ী জীবন। ওকে, এদের এবার আগে পারিবারিক কোনো ছিল না, কিন্তু এখন এই সময়টা পরিবারের পারিবারিক একটা বিষয় দেখা যায় তাদের মধ্যে। ওকে, এই সময়টা পারিবারিক বিষয়টা দেখা যায়। এবার পারিবারিক বিষয়ের মধ্যে পরিবার যখন হয়ে যায় তখন মানুষ আস্তে আস্তে আলাদা হতে থাকে, তার মানে তখন ছোট ছোট ভাবে তারা দলে ভাগ হতে থাকে। ঠিক আছে, ছোট ছোট দলে তাদের বসবাস হতে থাকে। এবার পরিবর্তনটা কি এসছে? মানুষ এবার পশু পালন করতেও শিখে গেল। ঠিক আছে, সব থেকে বড় পরিবর্তন। মানুষ কি করলো? এবার হয়তো কোনো সময় একটা মানুষ হয়তো খাচ্ছিল, এবার খেতে খেতে হয়তো একটা কুকুর বা জঙ্গলে কুকুর আসলো, তাকেও হয়তো কিছু দিয়ে দিল, সে খেলো, সে খাওয়ার পরে তার পোষ মেনে গেল। এইভাবে মানুষ বুঝতে পারলো যে আমরা পশুকে পোষও মানাতে পারি। এইভাবে কি হলো? মানুষ পশু পালনও শিখে গেল। মানুষের কাছে যেটা প্রথম পোষ্য হয়েছিল সেটা কি? কুকুর। কুকুর এমন একটা প্রাণী যাকে মানুষ সবার প্রথম পোষ মানিয়েছিল। ওকে, এবার মানুষ দেখো পশুদের পোষ মানানো অনেক দিক থেকে শুরু হয়ে পেলো। যে একে হচ্ছে নিজেদের জীবন রক্ষার ক্ষেত্রে, আত্মরক্ষার ক্ষেত্রে বিপদে এই পোষ্যগুলোই তাদের কাজ আসে। বা দেখা যাচ্ছে কখনো খাবার পাচ্ছে না, দিনের পর দিন না অনাহারে রয়েছে, তখন তখন তাদেরও
এই পশুরাই কি হয়, সহায় হতে পারত। তাই এইটা ছিল তাদের কাছে একটা বড় উপলব্ধি, বড় প্রাপ্তি। এরা পশু শিকারের সঙ্গে সঙ্গে পশু পালন করাও শিখে যায়। কি কি পশু পালন? কুকুর তো তাদের প্রথম পোষ্য ছিল, এছাড়া ছিল ছাগল, ভেড়া ইত্যাদি পশু তারা পালন করতে আস্তে আস্তে শুরু করে দিল। ঠিক আছে, মানুষের জীবন কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। এই যে পশুপালন, এই পশুপালনটা একটু বলে রাখি। আদমগড়ে নিদর্শন পাওয়া যায়, আর একটা নিদর্শন পাওয়া যায় হচ্ছে বাঘের, রাজস্থানের হচ্ছে বাঘের হচ্ছে রাজস্থানে একটা অংশ হচ্ছে বাঘের, সেই বাঘের তোমার পশুপালনের নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, এবং আদমগিরিতেও আমরা পাই। আদমগিরিটা কোথায়? আদমগিরি হচ্ছে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ। ঠিক আছে, যাই হোক, এবার মানুষ পশুপালন শুরু করে দেয়। এবার পশুপালন তো হয়ে গেল, এবার মানুষের তো আত্মরক্ষার জন্য মানুষ কি করত? পাথর ভেঙে অস্ত্র তৈরি করতো। এবার মানুষের বুদ্ধি বেড়ে গেছে, এবার মানুষ দেখলো যে পাথর যদি যত ছুচালো হয়, যদি ছুচালো করা যায়, তাহলে আঘাতটা বেশি লাগে, পশু তাড়াতাড়ি মরে। মানুষের মাথায় বুদ্ধিটা আসলো যে সত্যি তো। এবার তারা কি করলো? পাথর দিয়ে পাথরকে ভাঙতে লাগলো, ভেঙে সুচালো করতে লাগলো। ঠিক আছে, কি করলো? একটা পাথর নিল, আর পাথরটা কি করলো? কখনো এক দিকটাকে এভাবে ভাঙলো, ভাঙলে কি হচ্ছে? পাথরের এক দিকটা কি হলো? সুচালো হয়ে গেল। ওকে, এটাকে বলা হয় চপার। এটা কি ছিল? এটা হচ্ছে চপার। ঠিক আছে, পাথরে একদিকটা সুচালো করলো। এবার কখনো কখনো মানে এগুলো কিছু কাটার জন্য ব্যবহার করতো, আর কখনো আর কি করতো? একটা পাথর নিত, পাথরের এরকম দুই দিকটায় কি করতো? ভেঙে দিত। ভেঙে দিলে এরকম তীক্ষ্ণ পাওয়া যেত, এবং ধরে কি করতো? তাহলে মারতে বেশি আরো সুবিধা হতো। এটাকে বলা হয় চপিং টুল। ঠিক আছে, চপিং। ওকে, আরো অনেক রকম অস্ত্র ব্যবহার করতো তারা। তারা তীর, ধনুক, তীর, তারপর ছুরি, তারপর মাছ ধরার অস্ত্র ব্যবহার করা শুরু করলো। মাছ ধরার অস্ত্র, চপার, চপিং এগুলো ব্যবহার করতো। কেমন ভাবে? একটা ছিল কি, পাথরটাকে ভেঙে এক সাইডে ভাঙতো, এক সাইডে তীক্ষ্ণ করতো। আবার কখনো কি করতো? পাথরটাকে দুই দিক থেকে ভাঙতো, দুই দিক থেকে ভেঙে এরকম একটা তীক্ষ্ণ করে দিত। ঠিক আছে, এইভাবে যত দিন যেতে লাগলো, মানুষ তত মানে অস্ত্র কি করতে লাগলো। প্রথমে অস্ত্র ছিল ভোঁতা, অতটা তীক্ষ্ণ ছিল না, অপরিষ্কার ছিল। এখন মানুষ বুঝতে পারলো যে তীক্ষ্ণ করলে তো ভালো, মানে আরো সহজে মানে পশু শিকার করা যাচ্ছে, আত্মরক্ষা করতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, তত তত মানুষ সুচলো করতে লাগলো, ঘষতে লাগলো, মসৃণ করতে লাগলো। ঠিক আছে, ধারালো করতে লাগলো। ওকে, তাই এদের বলা হতো এই এই সময়কার মানুষ, তাই এই 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 সময়টাকে বলা হতো মাইক্রোলিথিক। কি বলা হতো? মাইক্রোলিথ। মাইক্রোলিথ, তাই এদের বলা হতো মাইক্রোলিথ। অর্থাৎ মিজিওলিথিক এই সময়কার লোকদের বলা হতো মাইক্রোলিথ। মানে কি, কেন বলা হতো? কারণ এই সময়কার মানুষেরা শিখে গেছিল যে কিভাবে আমরা অস্ত্রটাকে আরো মানে ধারালো করতে পারি, ধারালো করে অস্ত্র ব্যবহার করা এরা শিখে গেল। কখনো একদিক, কখনো দুদিক। ঠিক আছে, ছোট ছোট অস্ত্র তারা বানানো শিখলো, তীক্ষ্ণ অস্ত্র তারা প্রয়োগ করা শিখে গেল। তাই জন্য এদের বলা হয় মাইক্রোলিথ। ক্লিয়ার হলো? তাহলে এরা অস্ত্র ব্যবহারের পরিবর্তন নিয়ে আসলো, পশু পালন করা শিখে গেল। ওকে, এরা সাধারণত এরা এই জিনিসটা বুঝলো যে মানুষকে বেঁচে থাকতে গেলে কি করতে হবে? জল দরকার, তাই তো। তাই এরা কি করলো? এরা নদী বা জলাশয়ের পাশে পাশে বাস করতে লাগলো। এরা যখনই কোথাও বাস করে, তখন কি নদী বা হ্রদের জলাশয়ের পাশে পাশে বাস করে। তাতে কি হয়? একটা ভাবো, যখন জলাশয় থাকে, জলাশয়ের কাছে কি হয় যখন বাস করে তারা, তাদের ভালো মানে ব্যাপারটা বোঝো। মানুষ আগে গুহাটয়ে বাস করতো। ঠিক আছে, অতটা বুদ্ধি আসেনি তখন প্রথম দিকে, পিলিওলিথিকে। এবার মিজিওলিথিকে মানুষ বুঝলো যে আমাদের জলের প্রয়োজন, তাই আমাদের কি করতে হবে? জলের কাছাকাছি থাকতে হবে।
জলের কাছাকাছি থাকতে হবে, আর নদীর কাছাকাছি থাকতে হবে, বা হ্রদের কাছাকাছি থাকতে হবে। এবার যখন তারা জলের কাছাকাছি থাকলো, তারা তো পশু আগে থেকে শিকার করতো। এবার জলে কি থাকে? জলে থাকে বিভিন্ন মাছ। এবার দেখলো যে মাছও তো খাওয়া যেতে পারে, সবসময় যে পশু শিকার করতো এমনটা নয়। তাই জন্য এরা মাছেরও অস্ত্র, মানে মাছ ধরার অস্ত্র তৈরি করলো। মাছ ধরার অস্ত্র কি? বর্ষা। সে বর্ষা তৈরি করলো, তীর তৈরি করলো, তীর ধনুক তৈরি করলো, করে এরা কি করলো? মাছ ধরা শুরু করে দিল। বিভিন্ন নদী, হ্রদ, জলাশয় থেকে মাছ ধরা শুরু করলো, অর্থাৎ পশু শিকার। তার মানে এই যুগে মানুষ কি করলো? এই যুগে মানুষ যেটা নতুন শিখলো সেটা কি? পশুপালন আর মাছ ধরা। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার দেখো, এবার আমরা আসি পোশাকে। পোশাকেরও তো পরিবর্তন হবে নাকি? এবার জলবায়ু অনুযায়ী, শীত গরম অনুযায়ী এবার মানুষ পোশাকেরও পরিবর্তন করা শিখে গেল। ঠিক আছে, এরাও কি করত? এরাও কিন্তু সেই পোশাকই পরতো, পশুর চামড়া দিয়ে, গাছের ছাল দিয়ে, পাতা বা ঘাস দিয়ে তৈরি পোশাক পরতো। তবে এরা বেশি ইউজ করত চামড়া, মানে যে পশুর চামড়া, লোমযুক্ত পশুর চামড়াগুলো বেশি ইউজ করতো। যদি যেখানে বেশি ঠান্ডা পড়তো তখন ওই লোমযুক্ত পশুর চামড়া পরতো, যাতে ঠান্ডাটা কম লাগে। ঠিক আছে, রোদ, বৃষ্টি, গরম, ঠান্ডার উপর নির্ভর করে তাদের পোশাক পরিবর্তন হতে থাকে। মানুষের বুদ্ধিটা এতটা বিকশিত এই পর্যন্ত হয়ে গেছে। ক্লিয়ার হলো? তবে এই সময়কার মানুষেরাও কি ভয় পাওয়া কিন্তু তখনও ছাড়েনি। তারা বজ্রপাত, সূর্য, প্রাকৃতিক বিষয় তারা ভয় পেতে থাকে। এইবার মানুষ দেখো, আগেকার দিনে কি ছিল? রাত্রে ছিল অন্ধকার, যদিও আগুনের ব্যবহার ছিল, কিন্তু আমাদের মতো তো এই ডুম, টিউব বা এত কিছু লাইট টাইট তাদের কাছে ছিল না। যতই আগুনের ব্যবহার জানতো, আগুনটা কতটাই বা থাকতো, কত দূরেই দেখা যেত। তারা কখনো কখনো তাদের হয়তো ভূত প্রেত দেখে ফেলতো। তাদের ভুল জন্মাতো যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। নাকি রাত্রে যদি কেউ ভিডিও দেখে থাকো, ভাবছো তো পাশে কেউ দাঁড়িয়ে আছে, রাত্রের অন্ধকার, বাবা ওই যে কেউ দাঁড়িয়ে আছে, নাকি মনে হয় না? অন্ধকারে দাঁড়ালে, অন্ধকারের দিকে তাকালে, আলো থাকলে তো কোনো ব্যাপার না, কিন্তু অন্ধকারেই ব্যাপারটা গন্ডগোলের হয়। এবার মানুষের বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে কুসংস্কার আস্তে আস্তে আসছে। তারাও ভাবছে, তাদেরও মনের মধ্যে আত্মার ভয় চলে আসলো। তাদের মধ্যে কি চলে আসলো? আত্মার যে ভয়, প্রেতাত্মার ভয় তাদের মধ্যে ঢুকে গেল। প্রাকৃতিক ভয় তো ছিলই, তার সঙ্গে সঙ্গে নতুন একটা ভয় চলে আসলো, আত্মার ভয়। তারা কি করলো? তারা এবার ভয় আসলে কি আসে? ভয় আসলে তখন আহ হচ্ছে বিভিন্ন যে যার মতো ভগবান, আল্লাহ, খ্রিস্টানরা যে যার মতো ভগবানদেরকে ডাকতে থাকে, তাই তো? যে যার মতো কি ভগবানদেরকে ডাকতে থাকে। ক্লিয়ার হলো? এবার কি হলো? তাহলে এরাও পুজো আর্চা শুরু করে দিল, পূজা শুরু করে দিল। ঠিক আছে, বুঝতে পারলে? এবার মানুষেরা আরো দেখো, এখানে আরো আরো কি কি পরিবর্তন হচ্ছে। আত্মার ভয় পাচ্ছে, প্রাকৃতিক ভয় পাচ্ছে, ভয় থেকে পূজা শুরু করলো। এবার মানুষ যখন এতটাই বিকশিত হয়ে গেছে, মানুষ আগে কি করতো? মরে গেলে তাকে ছেড়ে দিয়ে চলে যেত। কারণ কি? আগেকার দিনে মানুষ এক জায়গায় থাকতো না, নাকি? তাই জন্য ধরো আজকে কেউ মরে যাচ্ছে, কারণ মানুষ তো এক জায়গায় থাকছে না, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু মানুষ যখন কিছু দিনের জন্য এক জায়গায় বাস করতে লাগলো, এবং তখন যখন মানুষ মরতে লাগলো, তখন তাদের তো একটা সৎকারের ব্যবস্থা করতে হবে। তখন মানুষের মধ্যে, তখনকার মানুষরা কবর দেওয়া শুরু করলো। ঠিক আছে, তাহলে মানে মানুষের পরিবর্তন দেখো কিভাবে আসছে। মানুষ যাযাবর থেকে যখন স্থায়ী মানে অস্থায়ী বাসিন্দা হলো, তখন এবং এবং তাদের মধ্যে ভয়ের সঞ্চার হলো, তখন পূজাও শুরু করে দিল, কবর প্রথাও চলে আসলো। মানুষকে কবর দিতে হবে, কারণ মানুষ যদি পাশে পড়ে থাকে, গন্ধ আসবে, তখন থাকা তো যাবে না। তাই জন্য কি তারা কবর দেওয়া শুরু করে দিল। ঠিক আছে, এবার এই কবরের সময় কি করা হতো? এই কবর দেওয়া হতো কি, এবার মানুষের পূর্বপুরুষদের, মানে পূর্বজন্মের কথা হয়তো হয়তো বিশ্বাস করত। এই জন্য কি কবরের সঙ্গে সঙ্গে তারা কিছু খাদ্য টাদ্য সেই কবরের মধ্যে রেখে দিত। আর কবরটা কেমন হতো? কবরটা হতো আয়তক্ষেত্র, আয়তকার। ঠিক আছে, এই কবরের মধ্যে মানুষকে একটু শুয়ে রাখতো, এবং কি করতো? এখানে কিছু খাবারও দিয়ে রাখতো। কিছু কিছু জায়গায় দেখা গেছে খাওয়ার সরঞ্জামও দিয়ে রাখতো। ঠিক আছে, ওকে। এই কবরের নিদর্শন প্রচুর জায়গায় পাওয়া যায়। কোথায় কোথায়? কোথায়? সরাই,
নাহর রাই, সরাই নাহর রাই। ওকে, এটা ছিল হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে এই সরাই নাহর রাই এখানে 11টা কবর পাওয়া গেছে। কটা কবর? 11টা কবর পাওয়া গেছে, সমস্তটাই আয়তক্ষেত্র আকারে। আর সমস্তটাই কি হতো, মানে পূর্ব পশ্চিম আকারে থাকতো। ঠিক আছে, পশ্চিম দিকে মাথা রাখতো, পশ্চিম দিকে কি করতো, পশ্চিম দিকে মাথাটা রাখতো পশ্চিম দিকে। এটা যদি পশ্চিম দিক মনে করো, এই পশ্চিম দিকে মাথা থাকতো আর বাকি দেহটা থাকতো, পায়ের দিকটা থাকতো পূর্ব দিকে। কবরগুলো এইভাবে দেখা গেছে, মানে কি তাদের কুসংস্কার বা বলো যাই সংস্কার বলো তাদের শুরু হয়ে গেছে। ঠিক আছে, আত্মার ভয়, কবর প্রথাও চালু হয়ে গেছে, এবং কি এবং তাদের নির্দিষ্ট ক্রমে, মানে সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, তারাও কিন্তু আমরা যেরকম আমরাও মেনে থাকি পূর্ব দিকে পশ্চিম দিকে এইদিকে ওইদিক, এইদিকে মাথা দিয়ে শোয়া যাবে না, ওইদিকে মাথা দিয়ে, কেউ যখন মারা যায় তখন উত্তর দিকে মাথা দিয়ে রাখে নাকি, আমরা উত্তর দিকে মাথা দিয়ে রাখি, শুই না। আমাদের মধ্যেও আছে, পূর্বপুরুষদের মধ্যেও ছিল। সে সময় কি করতো, তারা কবর দিয়ে তখন পশ্চিম দিকে মাথা করে রাখতো। ওকে, যাই হোক, ক্লিয়ার হলো? তাহলে আমরা কি পেলাম, সরাই নাহরে রায় ওই উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে আরো একটা জায়গা আছে দমদমা। দমদমা, আমাদের দমদম এয়ারপোর্টের কথা বলছি না, এটাও কিন্তু উত্তরপ্রদেশে। ঠিক আছে, এই উত্তরপ্রদেশে তোমার এখানে একটাই কবরে 3টি সমাধি পাওয়া গেছে। এগুলো খুব ইম্পর্টেন্ট। দমদমাতে, ইউপিতে 3টি কবরের সমাধি পাওয়া গেছে। ঠিক আছে, আর একটা আছে ইউপিতে হচ্ছে মহাদাহ। এই মহাদাহতেও তোমার যুগল কবর পাওয়া গেছে। আচ্ছা যাই হোক, এখানে লিখি মহাদাহ। মহাদাহ এটাও ইউপিতে, এখানে যুগল কবর পাওয়া গেছে। ঠিক আছে, 3টি কবর একসাথে পাওয়া গেছে দমদমা, হচ্ছে সেটাও ইউপিতে। 11টি কবর পাওয়া গেছে সরাই নাহর রাইতে, যেখানে মানে কবরগুলো কেমন হতো, পশ্চিম দিকে মাথা করে রাখা হতো, আয়তকার হতো। ঠিক আছে, আর কি মহাদাহ এখানে যুগল সমাধি পাওয়া গেছে। বুঝতে পারলে? যুগল মানে কি, হয়তো প্রেমিক প্রেমিকা হবে নাকি। যাই হোক, আগেকার দিনও ভালোবাসাটা কতটা ছিল বুঝতে পারছো তো, রোমিও জুলিয়েটেরও কবর পাওয়া গেছে আর কি। যাই হোক, অনেক অনেক জায়গা আছে, সেগুলো তোমাদের পরবর্তীকালে আমি নোটে আমি তোমাদের দিয়ে দেবো, এত বিশেষ ডিটেলসে আর আলোচনা করছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলে দিলাম। ঠিক আছে, মানুষ তার মানে এখানে দেখো, মানুষের কিন্তু বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস জন্মালো, আত্মা রয়েছে, তারা পুজো করা শুরু করলো, পূর্ব জন্মের কথা বিশ্বাস করা শুরু করলো, কারণ পূর্ব জন্মে যদি বিশ্বাস না করতো, তারা কি খাদ্য সংগ্রহ দিত না নাকি, প্রকৃতিকে তারা ভগবান হিসাবে, ঈশ্বর হিসাবে মানা শুরু করে দিল। ঠিক আছে, আগের যুগেও মানুষ শিল্পকলায় একটু ছিল, এখনকার সময় ওই মেজিওলিথিকেও কি করতো, তারা শিল্পকলায় অর্থাৎ বিভিন্ন গুহায় তারা কি শিকারের দৃশ্য, কি কি দৃশ্য রাখতো, শিকারের দৃশ্য ছবি আকারে রাখতো, নাচ, মানে তারা নাচ যে করছে আগুনকে ঘিরে বা পশুকে মেরে নাচ করছে, সেটাও তারা করতো, বা অনেক সময় দেখা গেল তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য তারা নাচ করতো নাকি। তারপরে পশুপালন, পশুপালন এই সমস্ত কিছু তোমার এখান থেকে পাওয়া যায়, এবং কি এবং তাদের জীবন যাপন, সেই সমস্ত চিত্র তারা দেওয়ালে এঁকে রাখতো। ক্লিয়ার হলো? এখানে কি কি স্থান আছে, আদমগীর তোমাদের বলেছিলাম, উত্তরপ্রদেশের সরাই নাহর রাই। ঠিক আছে, তারপরে বাগের, আগেই তোমাদের এগুলো আলোচনা করেছিলাম, তাই আর ডিটেলস আলোচনা করছি না। তাহলে কি কি, ভীমবেটকা, তোমাদের প্রথম স্থান হচ্ছে ভীমবেটকা, খুব খুব ইম্পর্টেন্ট। মিজোলিথিকেও ভীমবেটকা থেকে প্রচুর পাওয়া যায়, নিদর্শন পাওয়া যায়। ঠিক আছে, তারপর আছে বাগের, রাজস্থানে, আদমগীর রাজস্থান, গুজরাটের হচ্ছে লাঙ্গঞ্জ, লাঙ্গনাজ একটা জায়গা আছে, সেটা হচ্ছে গুজরাটে, গুজরাটেও আমার পশুর হাড় পাওয়া গেছে। ওকে, এই হচ্ছে মিজোলিথিক আমাদের এজ। তাহলে আমাদের কিন্তু পরিবর্তন তাহলে কি হলো, অনেকটাই পরিবর্তন আমাদের চলে আসলো। এরপরে আমরা পড়ব নিওলিথিক। নিওলিথিক এজ বা হচ্ছে নব্য প্রস্তর যুগ, নিওলিথিক এজ বা নব্য প্রস্তর যুগ। ওকে, এই যুগে কি হয়, মানে আমরা প্রথমে পেলাম
আগুনের ব্যবহার তারা শিখলো। পরের পর্যায়ে দেখলাম তারা পশুপালন শিখলো, মাছ ধরা শিখলো, তাই তো, আধা স্থায়ী বসবাস করা শিখলো। ওকে, এই সময় মানুষ এবার পশুপালন এসছে, আগুন এসছে, পশুপালন এসছে, এবার কি আসবে? পশুদের দিয়ে কি করাতাম আমরা? কৃষি কাজ। একদম এই সময় হচ্ছে কৃষি বিপ্লবের সময়। ঠিক আছে, এই সময়টাকে বলা হয় কৃষি বিপ্লবের যুগ। কৃষি বিপ্লবের যুগ। তবে এই সময়ের কথা কে প্রথমে জানিয়েছে আমরা এক এক করে দেখলাম, তাই তো। নিওলিথিকের কথা জানিয়েছেন, এগুলো খুব ইম্পর্টেন্ট, স্যার জন লুবাক। স্যার জন লুবাক ইনি প্রথম এই নিওলিথিক এজের কথা বলেন। ঠিক আছে, আর এই এজটা কি হয়? মানুষ কৃষি কাজ শুরু করে। মানুষ তখন আর হচ্ছে গাছের ফলমূলের আশায় বসে থাকে না, তারা নিজে থেকে কৃষি কাজ শুরু করে দেয়। তাই হচ্ছে এই সময়টা হচ্ছে কৃষি বিপ্লবের যুগ বলা হয়। এবার এই সময়টা কত? এই সময়টা আনুমানিক ৬০০০ থেকে ২০০০। মিজোলিথিকের সময়টা হচ্ছে ১০০০০ থেকে, মাথায় রাখবে, ১০০০০ থেকে ৪০০০, এটা হচ্ছে মেজোলিথিক এজ। ঠিক আছে, আর নিওলিথিক এজ ৬০০০ থেকে ২০০০। ব্যাপারটা কেমন? ৪০০০ বলার পরে এখানে ৬০০০ থেকে কি করে আসছে? দেখো ব্যাপারটা এরকম যে এই দুইয়ের মাঝে এই ২০০০ বছর, এই ২০০০ বছর কিছুটা তোমার মানে এই সময়টা হচ্ছে পরিবর্তন হচ্ছে, পুরোপুরি আসেনি, নিওলিথিকেও আসেনি, আবার কি মধ্যলিথিকের মধ্যেও পুরোপুরি নেই। ঠিক আছে, বা তোমার ওই মেজোলিথিকের মধ্যেও নেই। ক্লিয়ার? যাই হোক, তো হচ্ছে নিওলিথিকের এখানকার জীবনযাত্রা কেমন ছিল? এবার মানুষ কি করা শুরু করে? স্থায়ী বসবাস শুরু করে দেয়। মানুষ কি করা শুরু করে? স্থায়ী বসবাস শুরু করে দেয়। এবার যখন মানুষ স্থায়ী বসবাস শুরু করে তখন কি হয়? তখন তখন আস্তে আস্তে গ্রাম গড়ে ওঠে। মানুষের কি ওঠে? তখন যখন মানে মানুষ স্থায়ী বসবাস শুরু করে, বসবাস শুরু করলে তখন ছোট ছোট গ্রাম গ্রাম গড়ে উঠতে থাকে। তারপর স্থায়ী বসবাস করলে এবার এক গুহার মধ্যে তো সারাদিন বাস করা যাবে না, গুহা তো কয়টা আছে, কজন আটবে? তাই জন্য মানুষ গুহা থেকে বেরিয়ে এসে এইবার বাড়ি তৈরি করা শেখে। কাঁচা বাড়ি, কাঁচা বাড়িতে থাকতে থাকে, মাটির তৈরি ডালপালা দিয়ে কাঁচা বাড়িতে তারা বাড়ি বানিয়ে তারা থাকতে থাকে। তারপরে কি হয়? পরিবার ব্যবস্থাটা আরো পরিকল্পিত হয়, পরিবার ব্যবস্থাটা আরো সুপরিকল্পিত হয়। তারপরে কি, এইবার যখন গ্রাম হচ্ছে, বাড়ি আসছে, তখন কি জমির মালিকানা হয়, জমির মালিকানা তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাই তো, যে এই জমিটা আমি, এই জমির উপর আমি বাড়ি করব, এখানে আমি থাকবো, তাহলে জমির মালিকানা হয়ে গেল। পরিবার ব্যবস্থা হলো আমার পরিবার এই জমিতে থাকবে, কাঁচা, এবার বাড়িটা কেমন হবে? কাঁচা বাড়িই হবে নাকি? আর গ্রাম এবার আস্তে আস্তে একটার পর একটা বাড়ি তৈরি হতে 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 একটা গ্রাম তৈরি হয়ে গেল। এবার এত বড় গ্রাম, মানুষ যখন একসাথে বাস করছে তখন তো গাছের ফলমূল খেয়ে থাকা যাবে না, কারণ সেটা কদিনের জন্যই হবে। এই জন্য মানুষ কি শিখলো? কৃষি কাজ করা শিখলো। আর মানুষ যে প্রথম যে কৃষি কাজটা করলো, চাষ করেছিল, সেটা হচ্ছে জব। তারপরে মানুষ ধান, গম ইত্যাদি মানুষ আস্তে আস্তে চাষ করা শুরু করে দেয়। ঠিক আছে, এবার যেহেতু এই সময় মানুষ নিজেরা খাদ্য উৎপাদন করতে শিখে গেল, তাই জন্য এই সময়কার মানুষ হচ্ছে ফ্রুট প্রডিউসার। ফ্রুট প্রডিউসার, এরা নিজেরাই খাদ্য তৈরি করা শিখে গেল। মানুষ চাষ তো করা শুরু করলো, চাষ করলে অনেক ধান, অনেক শস্য আমরা পাবো। এবার একদিনে তো খাওয়াটা শেষ হবে না, তার জন্য কি দরকার পড়বে? তার জন্য কিছু একটা রাখার জন্য তো কিছু দরকার পড়বে, একটা পাত্র দরকার পড়বে। এই জন্য দেখো, দরকারি হচ্ছে কি হয়? সৃষ্টিকে জন্ম দেয় নাকি? প্রয়োজনই কিন্তু সৃষ্টিকে জন্ম দেয়, তাই তো। প্রয়োজন হবে তবেই তো কিছু ইনোভেশন, তোমার কিছু তৈরি হবে। তাই জন্য কৃষিকাজের জন্য আমার শস্য হলো, শস্য থেকে কি হবে? এবার শস্যের জন্য এবার দরকার মাটির পাত্র, তখন এবার সৃষ্টি হলো এখান থেকেই।
এরা কি করলো, মাটির পাত্র, মাটি দিয়ে পাত্র তৈরি করা শিখলো। এবার মাটির পাত্র তৈরি তো করবে, মাটির পাত্র তৈরি করতে কি দরকার পড়ে, যেভাবে আমরা ঘোড়াই, দেখেছো তো মাটির পাত্র তৈরি করার জন্য একটা চাকা থাকে, সে চাকা কিভাবে ঘোড়ায় নাকি, তারা কি করবে, তারা চাকার আবিষ্কারও করে ফেললো। দেখো মানুষ কিভাবে দ্রুত মানুষ বিকশিত হচ্ছে। স্থায়ী যেই বসবাস শুরু করলো, খাদ্যের অভাব দেখা গেল, খাদ্যের অভাব মেটানোর জন্য তারা তারা চাষের শুরু করলো। এবার চাষ অনেক হয়ে গেল, সেই শস্যগুলো রাখতে হয়, মাটির পাত্র দরকার। আর মাটির পাত্রের জন্য এবার তাদের কাছে চাকার আবিষ্কার সেখান থেকেই হলো নাকি, তাই তো, চাকার আবিষ্কার হলো। এবার চাকার যে আবিষ্কার হয়ে গেল, মাটির ধান জমের জন্য মাটির পাত্রও তারা এখান থেকে, মাটির হাঁড়ি কলসি পাত্র সব এখান থেকে তারা সৃষ্টি করলো। মানে কতটা এই নিওলিথিক এজে এসে তারা কতটা উন্নত হয়ে গেল। ঠিক আছে, এই সময় মানুষেরা তখন কি করত, শুধুমাত্র আহ যে স্থায়ী বসবাস শুরু করলো এমনটা নয়, তারা কৃষি কাজ করলো, মাটির পাত্র আবিষ্কার করে ফেললো, চাকার আবিষ্কার করে ফেললো। মানুষ খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে গেল। খাদ্যাভ্যাস মানে আমরা যেরকম সকালে খাচ্ছি একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে, এরাও ঠিক তেমন ভাবে খাওয়া শুরু করলো, এটা খাদ্য অভ্যাসের মধ্যে শুরু হয়ে গেল। এইবার এত উন্নত হয়েছে, এবার এদের অস্ত্রটা কেমন ছিল ভাবো, এদের অস্ত্র কেমন হতে পারে, অস্ত্র ছিল খুব মসৃণ, আরো মসৃণ, মিজিওলিথিক এজের থেকে আরো মসৃণ অস্ত্র এরা তৈরি করলো। এরা কি তৈরি করলো, কুঠার, বর্ষা, কি তৈরি করলো, এরা এক্স অর্থাৎ হ্যান্ড এক্স অর্থাৎ কুঠার, বর্ষা, তারপরে ছুরি, তীর, ঠিক আছে, হাতুড়ি, হ্যামার, এই সমস্ত অস্ত্র এরা ব্যবহার করা শুরু করলো। এবং অস্ত্রগুলো কেমন হতো, খুবই মসৃণ। ঠিক আছে, যত দিন যাচ্ছে অস্ত্র তত মসৃণ হচ্ছে, সুন্দর হচ্ছে, মসৃণের পরিমাণ বাড়ছে। এইবার মানুষ এত কিছু পরিবর্তন হয়ে গেল, চাষাবাদ শিখে গেল, একটু তো শৌখিনতা আসবে না, গ্রাম তৈরি হলো নাকি, শৌখিনতা চলে এসছে। মানুষ এবার তুলা, পশম, তুলা পশমের তৈরি কাপড় ব্যবহার করতে শুরু করলো। ঠিক আছে, গাছের ছাল ছেড়ে এবার তুলা পশমের তৈরি কি করলো, পোশাক পরা শুরু করে দিল। ঠিক আছে, যাই হোক, এরপরে ভাবো এত কিছু হলো, মানুষ আগে থেকেই ভয় পেয়ে থাকতো, এখন আর ভয় পায় না, এখন মানুষ বুঝতে শিখেছে। এই জন্য এরা পুজো করা শুরু, প্রাকৃতিক বিষয়কে পুজো করা শুরু করলো, সূর্যকে পুজো করলো, বৃষ্টিকে পুজো, মাটিকে পুজো, যেগুলো প্রাকৃতিক জিনিস, গাছ সমস্তকে পুজো করা শুরু করে দিল। ঠিক আছে, তবে এখানে আমাদের কিছু বিশেষ জায়গাগুলো এবার জানি, নিওলিথিক এজে আমাদের স্থানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়, তার স্থানগুলো আমাদের একটু জানতে হবে। তার স্থান হচ্ছে মেহেরগড় সভ্যতা, মেহেরগড়ে, পাকিস্তান, মেহেরগড়, মেহেরগড়, মেহেরগড় পাকিস্তানে, যেটা হচ্ছে কৃষিকাজ আর পশুপালন রয়েছে, কি কৃষিকাজ, কৃষি আর পশুপালনের নিদর্শন পাওয়া যায়। ঠিক আছে, তারপর হচ্ছে কাশ্মীরে বুরঝোম, বুরঝোম এটা হচ্ছে কাশ্মীর, ভালো করে মাথায় রাখবে, বুরঝোম হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে এখানে একটা কবর পাওয়া যায়, সেখানে মানুষের দেহের সঙ্গে কুকুরের কবর, ঠিক আছে, মানুষের সঙ্গে কুকুরের কবর দেওয়া হয়েছে, ওকে, সেটা পাওয়া যায়। যদি এরকম প্রশ্ন আসে হচ্ছে মানে পোষ্য কুকুরের সঙ্গে মানুষের কবর কোথায় পাওয়া যায়, তখন আমরা বলবো কাশ্মীরের বুরঝম। ঠিক আছে, তারপর বিহার, চিরান্দ হচ্ছে বিহার, বিহারের চিরান্দে
তোমার এখানে হাড়ের তৈরি সরঞ্জাম পাওয়া গেছে। কি পাওয়া গেছে? হাড়ের তৈরি সরঞ্জাম। ওকে, মেহেরগড়ে। আচ্ছা, কৃষি কাজের মধ্যে কি কি নিষেধ পাওয়া গেছে? গম আর জব। গম আর জব চাষের নিদর্শন পাওয়া গেছে, পশুপালন হয়েছে। আর বুটজম কাশ্মীরে মানুষের সঙ্গে কুকুরের একটা কবর পাওয়া গেছে। চিরান বিহারে হাড়ের তৈরি সরঞ্জাম পাওয়া গেছে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ স্থান। ওকে, এবার বলো যে তোমাদের কোথাও কোথাও কি কোনো অসুবিধা আছে বা বুঝতে কোথাও পারোনি, এমন কি কোনো জায়গা আছে? যদি থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই উপকারে লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, এবং তোমাদের এরপরে কোন ভিডিও তোমরা পেতে চাও, কি কি পেতে চাও তোমরা আমাকে জানাও। তোমাদের কমেন্টগুলো আমার আরো উৎসাহিত করবে তোমাদের ভিডিও করার জন্য। ঠিক আছে, যাই হোক, আজ এই পর্যন্তই। আরো একটা ভিডিও নিয়ে পরবর্তীকালে দেখা হচ্ছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আর এসআর ইনস্টিটিউটের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।